ফিরোজকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল নাইমা। তাদের জীবন বেশ সুখেই কাটছিল। তবে তার এই সুখ খুব বেশি দিন টেকে না। তার সাথে ঘটে এক জঘন্য ঘটনা। তার এই চোখের আড়ালে তার স্বামী এবং তার নিজেরই মা লিপ্ত হয় পরকীয়ার সম্পর্কে। একজন মা হয়ে তার সন্তানকে এত বড় ধোঁকা কেউ কিভাবে দিতে পারে? তাদের এই কুকর্মের কথা যখন নাইমা জানতে পারবে তখন সে কি করবে? কিভাবে মেনে নিবে স্বামী এবং মায়ের এই বিশ্বাসঘাতকতা? তাছাড়া তাদের এই জঘন্য পাপের শেষ পরিণতি বা কি হতে চলেছে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের এই ইন্দোনেশিয়ান মুভি নর্মাতে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম নাইমা। সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিল আর বিচারকের সামনে কাঁদতে কাঁদতে বলছিল যে বিয়ে জিনিসটা জীবনে একবার হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত সব ভুল এবং ধোঁকা শুধুমাত্র একটা সরির দ্বারা ক্ষমা করে দেয়া যায় না। যেমনটা তার বিবাহিত জীবনে হয়েছে। তার নিজের স্বামী তাকে ধোঁকা দিয়েছে, আর এমন কারো সাথে দিয়েছে যাকে কিনা সে তার পুরো জীবনে অনেক সম্মান করে এসেছে, আর যার কিনা তাকে সবচেয়ে বেশি ভালোবাসার কথা ছিল, সেই তাকে তার হাজবেন্ডের সাথে মিলে ধোঁকা দিল। এই বলেই সে কান্নায় ভেঙে পড়ে। এরপরই আমাদেরকে এই ঘটনার কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয়। আমরা নাইমাকে দেখি। সে একটা ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত স্কুলের হয়ে সামাজিক কাজ করত। আজ তাদের স্কুলে ইসলামিক বয়ানের দিন ছিল। দেখা যায় একজন মহিলা মেন্টর তাদেরকে ইসলামের বিভিন্ন জ্ঞান দিতে থাকে। মায়েদের ভূমিকা ইসলামে কতটুকু সেগুলোই সে তাদের সাথে শেয়ার করছিল। সবাই খুবই মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে থাকে। সেখানে নাইমার সাথে তার মা রহিমাও ছিল। সেও সব কথাবার্তা শুনছিল। তখন অন্যদিকে আমাদেরকে দুজন লোককে দেখানো হয়। একজনের নাম ফিরোজ এবং আর একজনের নাম করিম। তারা দুজনেই স্কুলের দিকে একটা এনজিও থেকে খাবার নিয়ে ডেলিভারি দিতে আসছিল। ফিরোজ হলো সেই এনজিও অথবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, অর্থাৎ সেটি তারই ফাউন্ডেশন ছিল। দেখা যায় তারা খুবই তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়, আর নাইমা তখন তাদের থেকে খাবারগুলো রিসিভ করার জন্য আসে। তখনই করিম তাড়াতাড়ি তার কাছে এগিয়ে যায় এবং তাকে বলতে থাকে তাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য সে ক্ষমা প্রার্থী। নাইমা তখন তাকে বলে যে তারা যে এখানে ভালোভাবে পৌঁছাতে পেরেছে এটাই তো অনেক। তার এমন মিষ্টি স্বভাব দেখে তখন ফিরোজ তার দিকেই তাকিয়ে থাকে। এরপর তারা তিনজন মিলে স্কুলের বাচ্চাদের মধ্যে সেই খাবারগুলো বিতরণ করে। বিতরণ করা শেষে করিম ফিরোজের সাথে নাইমার পরিচয় করিয়ে দেয়। এর আগে করিম অনেকবার এখানে খাবার দিতে এসেছিল, কিন্তু ফিরোজ এই প্রথমবারের জন্য এসেছে। করিম ফিরোজের পরিচয়ে বলে সে হলো তাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফিরোজ তখন নাইমার দিকে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু নাইমা ছিল অনেক বেশি ইসলামিক মাইন্ডের, তাই সে দূর থেকেই তাকে সালাম জানায়। এরপর ফিরোজ নাইমাকে বলে যে তার নাম শুনে এবং তাকে দেখে তার অনেক চেনা চেনা লাগছে। এটা বলেই ফিরোজের মনে পড়ে যায় যে সে আর নাইমা একই কলেজে পড়াশোনা করত, আর সে তাকে সেখানেই দেখেছে। এটা মনে করলে ফিরোজ তখন অনেক খুশি হয়ে যায়। নাইমাও খুশি হয়, কিন্তু সে খুব একটা রিয়াকশন দেয় না। এরপরই সে তাদেরকে বলে যে তাকে এখন তার কাজে ফিরে যেতে হবে। তখন ফিরোজ তাকে বলে সে কি তাকে তার নাম্বারটা দিতে পারবে। এতদিন পর তাদের দেখা হয়েছে, যাতে করে পরবর্তীতেও তাদের মধ্যে কন্ট্যাক্ট থাকে, এর জন্যই আর কি সে নাম্বারটা চাচ্ছে। তখনই পাশে থেকে করিম নাইমাকে বলতে থাকে যে ফিরোজ নিশ্চয়ই তার উপর লাইন মারার চেষ্টা করছে, সে আসলে মজা করছিল। কিন্তু এই কথা শুনে নাইমা ফিরোজকে বলে যে সে তাকে পার্সোনাল কারণে তার নাম্বার দিতে পারবে না। এই বলে সে সেখান থেকে তাদেরকে বিদায় জানিয়ে চলে আসে। তখন ফিরোজ বেচারা তো তার দিকেই তাকিয়ে থাকে। আর তারা যখন কথা বলছিল তখন নাইমার মা রহিমা এই বিষয়টা খেয়াল করে, কিন্তু সে কিছুই বলে না। এরপর দেখানো হয় স্কুলের কাজ শেষে নাইমা আর রহিমা একসাথে বাসায় ফিরছিল। তখন পথেই নাইমা রহিমাকে বলতে থাকে যে তার কলেজের এক বান্ধবী ছিল না নিশি, সে একটা কলেজের প্রফেসর এখন। নিশি তাকে তার কলেজের ইসলাম শিক্ষার প্রফেসর হওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলেছে। সেখানে নাকি স্যালারিও অনেক ভালো, তাই রহিমা কি তাকে সেখানে গিয়ে কাজ করতে দিবে। রহিমা তখন তাকে বলে যে এমনিতেই নাইমার এই ফাউন্ডেশনের সাথে জড়িত হওয়ার কারণে সে রহিমার দোকানে তাকে ঠিকমতো হেল্প করতে আসতে পারে না, তার মধ্যে সে আর একটা কলেজে জয়েন করার কথা ভাবেও বা কিভাবে। তখনই নাইমা তাকে বুঝিয়ে বলতে থাকে যে সে কোনোভাবে তার টাইম ম্যানেজ করে নিবে, কিন্তু তার মা তখনও তার কথার কোনো পাত্তাই দেয় না। নাইমাও তখন আর এই বিষয় নিয়ে তাকে কিছু বলে না। এরপর দেখানো হয় তারা বাসায় চলে আসে। ভেতরে প্রবেশ করার সময় তারা দুজনেই সালাম দেয়। তখন ভেতর থেকে একজন লোক সালামের উত্তর দেয়। এটা শুনেই নাইমা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে তার বাবা সেখানে এসেছে। কিন্তু রহিমা এটা বুঝতে পেরে একদমই খুশি ছিল না। সে তার হাজবেন্ডের সাথে দেখা না করেই তার রুমে চলে যায়।
এর থেকেই বোঝা যায় যে তাদের মধ্যে কোনো একটা সমস্যা তো রয়েছেই। এদিকে নাইমা তো খুবই এক্সাইটেড হয়ে তার বাবার কাছে যায়, তার বাবাকে সালাম জানায় এবং সে কেমন আছে সেটাও জিজ্ঞেস করে। তার বাবা তখন তার কাছে জিজ্ঞেস করে যে তার মা কেমন আছে। নাইমা জানায় তার মা আগের মতোই আছে, সে আগের মতোই তাদের চিকেন নুডলসের দোকানে বসছে। এরপরই দেখানো হয় নাইমা রেডি হয়ে তার মায়ের কাছে যায় আর তাকে বলে যে সে আর তার বাবা মিলে বাইরে কিছু খাওয়ার জন্য যাচ্ছে, সেও তাদের সাথে চলুক। কিন্তু তার মা বলতে থাকে যে সে কোথাও যাবে না, তারা যাক। এই কথা তখন বাইরে থেকে নাইমার বাবা রফিক শুনতে পায়, যার জন্য সে তখনই নাইমাকে ডেকে নেয় আর বলে যে ঠিক আছে, অন্য কারো যাওয়ার কোনো দরকার নেই, তারা দুজনই যাবে। নাইমার তখন একটু মন খারাপ হয়, বাবা মার মধ্যে এরকম দেখলে কারই বা ভালো লাগে। কিন্তু সে এখানে আর বেশি কিছু না ভেবে তার বাবার সাথেই বেরিয়ে পড়ে। তারা রাস্তার পাশের একটি দোকানে বসে খাবার খাচ্ছিল। তখন নাইমা তার বাবাকে বলতে থাকে যে সে জাকার্তাতে চাকরি না করে তাদের শহরেই তো চলে আসতে পারে, তাহলে তারা সবাই একসাথে থাকতে পারবে। আর তাছাড়া নাইমার এখানে খুবই একা একা লাগে। তখন তার বাবা তাকে বলে যে সেই শহরে এসে কি করবে, এখানে না আছে ভালো চাকরি আর না আছে ভালো স্যালারির ব্যবস্থা। তখন নাইমা তাকে বলে যে আসল কথা তো সে তার মা অর্থাৎ রহিমার থেকে দূরে থাকতে চায়। তার বাবা এই কথা শোনার সাথে সাথেই ইগনোর করে। তখন সে নাইমাকে বলে যে যখন তার একজন সঙ্গী হবে তখন তার আর তার এই বাবার কথা মনে পড়বে না আর একা একাও লাগবে না। নাইমা তখন এই কথা শুনে বেশ লজ্জা পেতে থাকে এবং তার বাবাকে বলে যে এমন কিছুই হবে না, সে সব সময় তার বাবার কাছাকাছি থাকবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই পাশ দিয়ে ফিরোজ যাচ্ছিল। সে নাইমা আর তার বাবাকে বসে থাকতে দেখে তাদের সাথে কথা বলতে আসে। সে এসে নাইমা আর তার বাবাকে সালাম জানায়। নাইমাও তখন তাকে দেখে অবাক হয়ে যায়। সে ফিরোজকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর ফিরোজ সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরই নাইমার বাবা নাইমাকে বলতে থাকে যে ছেলেটা তো খুবই ভদ্র আর সভ্য, এই ছেলে হয়তো নাইমার একাকিত্ব দূর করতে পারবে। তো সে এভাবে বলতে থাকলে নাইমা অনেক বেশি লজ্জা পেতে থাকে। তাদের বাবা মেয়ের এই বন্ডিং আসলেই অনেক বেশি সুন্দর ছিল আর তারা এখানে অনেক ভালো কিছু সময় কাটায়। এরপর থেকে দেখানো হয় ফিরোজ নাইমার স্কুলে প্রায়ই তার সাথে দেখা করার জন্য যেত। সে সব সময় কোনো না কোনো বাহানা দিয়ে নাইমার সাথে কথা বলার চেষ্টা করত। আসলে ফিরোজ নাইমাকে পছন্দ করে ফেলেছিল। নাইমাও এটা খুব ভালো করেই বুঝতে পারে। তাকে দেখে বোঝা যায় যে সেও এখন ফিরোজকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। তারা এভাবেই প্রায় প্রায় দেখা করত, কিন্তু দুজনেই দুজনের থেকে একটা রেসপেক্টেড ডিস্টেন্স বজায় রাখত। এরপর একদিন দেখানো হয় নাইমার স্কুলের কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়, যার জন্য সে একা কিভাবে বাসায় যাবে সেটা নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই সেখানে ফিরোজ আসে আর তাকে বলে যে সে চাইলে তাকে এগিয়ে দিতে পারে। নাইমাও তাকে বিশ্বাস করত, এর জন্য সে তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা দুজন কথা বলতে বলতে একটা সময় বাসার সামনে চলে আসে। তখন ফিরোজ নাইমাকে বলতে থাকে যে সে তার বাবা মায়ের সাথে একটু দেখা করতে চায়। এই কথা শুনে নাইমা তাকে জানায় যে তার বাবা এখন কাজের জন্য জাকার্তাতে রয়েছে আর তার মা এখন হয়তো ঘুমিয়ে গেছে। তারা যখন কথা বলছিল তখন দেখা যায় নাইমার মা রহিমা বাসার ভিতর থেকে তাদের দেখতে থাকে। নাইমাকে এভাবে একটা ছেলের সাথে কথা বলতে দেখে তার একদমই ভালো লাগে না, তাই সে সাথে সাথে বেরিয়ে এসে নাইমাকে বাসায় ঢোকার জন্য বলতে থাকে। তাকে দেখে ফিরোজ তার সাথে কথা বলার জন্য যায়, কিন্তু রহিমা তাকে একদমই ইগনোর করে আর একটু জোর গলায় নাইমাকে তখনই বাসায় ঢুকতে বলে। তার মায়ের এমন আচরণের জন্য নাইমা ফিরোজকে সরি বলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর নাইমা যখন বাসায় প্রবেশ করে তখন তার মা তাকে অনেক বকা দিতে থাকে। সে তাকে বলে যে এত রাত করে সে একটি ছেলের সাথে বাসায় ফিরেছে, এটা যদি তাদের মহল্লার মানুষ দেখে তাহলে কি ভাববে, তাকে নিয়ে অনেক আজে বাজে কথা হবে যা সে কোনোভাবেই চায় না। তখন নাইমা তাকে বলতে থাকে যে সে জীবনে কখনো তার ছেলে বন্ধুদের মেনে নিতে পারেনি, সব ছেলেরা তো আর খারাপ হয় না। কিন্তু তার মা তখন তাকে আরো বকাবকি করে আর তার মুখের উপর কথা বলতে মানা করে। নাইমাও তখন মন খারাপ করে তার রুমে চলে যায়। এর পরদিন দেখানো হয় যে নাইমা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ফিরোজ তার সাথে কথা বলার জন্য আসে, কিন্তু নাইমা তখন তাকে ইগনোর করতে থাকে। এটা দেখে ফিরোজ তাকে বলে যে আগের দিন রাতে তার মা তাকে বকা দিয়েছে তাই না, কিন্তু সে তো নাইমাকে ছাড়া থাকতে পারবে না, সে তাকে অনেক পছন্দ করে ফেলেছে আর সে জানে নাইমারও তার প্রতি একই অনুভূতি রয়েছে। নাইমা তখন কিচ্ছু বলে না, একেবারে চুপ থাকে। এর থেকেই বোঝা যায় যে ফিরোজ যা বলছে সে তার সাথে এগ্রি করে।
আর এই ব্যাপারটা ফিরোজও বুঝতে পারে। তাই সে নাইমাকে বলে যে এখন থেকে কি তারা তাদের এই রিলেশনশিপটাকে কমিটেড করতে পারে। নাইমা তখন ধীর গলায় তাকে হ্যাঁ জানায়। এইটা শুনে তো ফিরোজ অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে ফিরোজ একটা মিশন নিয়ে নেয় যে সে কোনো না কোনো ভাবে নাইমার মাকে তাদের এই রিলেশনশিপ মেনে নিতে রাজি করাবে। এর জন্য সে সুযোগ পেলেই নাইমার মায়ের সাথে দেখা করতে যেত এবং তার জন্য বিভিন্ন উপহার নিয়ে যেত। কিন্তু প্রতিবারের মতোই রহিমা তাকে ইগনোর করত। এরপর একদিন দেখানো হয় ফিরোজ নাইমাকে তার মায়ের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে যায়। ফিরোজের মা তার সাথে দেখা করে ঠিকই, কিন্তু কোনো এক ব্যস্ততার কথা বলে তার সাথে ঠিক করে কথা বলে না। ফিরোজ এই ব্যাপারটা খেয়াল করে আর তার মাকে নাইমার সাথে ঠিক করে কথা বলতে বলে, কিন্তু সে তেমন কোনোই ইন্টারেস্ট দেখায় না। যার জন্য তখন ফিরোজ এসে নাইমাকে সরি জানায় তার মায়ের এই ব্যবহারের জন্য। এরপর তারা সেখান থেকে নাইমার বাসায় চলে আসে। ফিরোজ ঠিক করে যে সে নাইমার মা রহিমার সাথে সরাসরি কথা বলবে, কিন্তু সে যখন কথা বলতে যায় তখন তাকে দেখে রহিমা অনেক বেশি রেগে যায়। সে তাকে তার বাসা থেকে বেরিয়ে যেতে বলে। ফিরোজ তখন খুব কষ্ট পায় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। এরপর দেখানো হয় রহিমা নাইমাকে অনেক বকা দিতে থাকে আর সে তাকে বলে যে সে ফিরোজ ছেলেটাকে একদমই পছন্দ করে না, তাই নাইমা যদি ফিরোজকে নির্বাচন করে তাহলে তাকে তার মাকে ভুলে যেতে হবে। এই কথা শুনে নাইমা তাকে বলে যে সে তাদের দুজনকেই ভালোবাসে আর তাছাড়া ফিরোজ ভালো একটি ছেলে, সে কেন তাকে মেনে নিতে পারছে না। রহিমা আর কোনো কথা না বলে রেগে মেগে সেখান থেকে নিজের রুমে চলে যায়। নাইমা এরপর ফিরোজের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তার মায়ের কথা অমান্য করতে পারবে না, কিন্তু তখন ফিরোজ তাকে বলতে থাকে যে একবার তাদের বিয়ে হয়ে গেলে তার মা তাদের এই সম্পর্কটা মেনে নিবে, তাই তাদের এখন জাকার্তায় তার বাবার কাছে যাওয়া উচিত। তার সাথে কথা বলে সে যদি রাজি হয় তাহলে তারা বিয়ে করে নিবে। তার এই কথা মেনে নিয়ে নাইমাও তখন তার সাথে করে তার বাবার সাথে দেখা করার জন্য যায়। সেখানে গিয়ে তারা তাদের সম্পর্কের কথা রফিককে বুঝিয়ে বলে। সে তখন বলে যে ফিরোজকে দেখেই সে বুঝতে পারছে যে সে তার মেয়েকে অনেক বেশি ভালো রাখবে, তাই সে তাদের বিয়েতে রাজি আছে। এরপর আমাদেরকে রহিমাকে দেখানো হয়। তাকে যখন রফিক নাইমার ফিরোজের বিয়ের কথা জানায় তখন রহিমা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে রফিককে বলতে থাকে যে সে কোনোদিনই এই বিয়ে মেনে নিবে না। রফিক তখন তার কাছে জানতে চায় যে সে এই বিয়ে না মেনে নেওয়ার কারণটা কি, কিন্তু তার কাছে কোনো কারণও ছিল না। তখন রফিক তাকে বলে যে সে তাদের বিয়ে দিয়েই ছাড়বে, রহিমা পারলে তাকে আটকে দেখাক। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। রফিক নাইমার ফিরোজের বিয়ে দিয়েই দেয়। রহিমাও সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুরোটা সময় সে মুখ গোমরা করে বসেছিল। এরপর দেখানো হয় বিয়ে শেষ হলে নাইমা আর ফিরোজ মিলে বড়দের কাছ থেকে দোয়া নিচ্ছিল। তখন নাইমা তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তার মা তাকে বলে যে সে তার বিয়ের বিপক্ষে, কিন্তু সে তাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। তারা সবসময় ভালো থাকুক এটাই সে চায়, কিন্তু তার মুখের এক্সপ্রেশন একদমই চেঞ্জ হয় না। তারা একসাথে ফ্যামিলি ফটোও তোলে, সেখানেও সে মুখটা গোমরা করেই রাখে। এরপরই দেখানো হয় যেহেতু নাইমার মা রহিমা এখানে একা থাকে, তাই নাইমা ঠিক করে যে সে ফিরোজকে নিয়ে তার মায়ের বাসাতেই একসাথে থাকবে। কিন্তু এই বিষয়ে সে ফিরোজের সাথে কথা বলে নেয়। সে ফিরোজকে বলে যে এটাতে কি তার কোনো সমস্যা আছে, যদি থাকে তাহলে তারা অন্য বাসায় থাকতে পারে। কিন্তু ফিরোজ তাকে বলে যে তার মা এখানে একা থাকে, আর তাছাড়া সে তার বাবাকে এটা ওয়াদা করেছে যে সে এখানে থেকে তার আর তার মায়ের সম্পূর্ণ দেখভাল করবে। আর রহিমা তো তারও মা, সে এখানে অ্যাডজাস্ট করে থেকে যাবে, কোনো সমস্যা নেই। এরপরই দেখানো হয় সেদিন তাদের বিয়ের পরের প্রথম রাত ছিল। তারা একসাথে খুনসুটি করতে থাকে আর বেশ সুন্দর কিছু সময় কাটাতে থাকে। কিন্তু পাশের রুমে থাকা রহিমার কানে যখন তাদের হাসির শব্দ ভেসে আসছিল তখন সে অনেক বেশি বিরক্ত হয়। তাকে দেখে মনে হয় যে সে এই শব্দ সহ্য করতে পারছে না, এর জন্য সে তার কানে হাত দিয়ে রাখে। এরপর দিন সকালেই দেখানো হয় ফিরোজ স্বাভাবিকভাবেই নাইমার কপালে চুমু খেয়ে এবং তাকে জড়িয়ে ধরে তার কাজের জন্য বেরিয়ে পড়ে। রহিমা তখন দূর থেকে তাদের দেখছিল। এরপরে ফিরোজ তার কাজে চলে যায়। তখন দেখানো হয় সেখানে থাকা একজন এমপ্লয়ি যার নাম হলো সীমা। সে ফিরোজের এক্স গার্লফ্রেন্ড ছিল। সে ফিরোজের বিয়ের কথা শুনে তার কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফিরোজ তাকে ইগনোর করতে থাকে। ঠিক তখনই সেখানে নাইমা চলে আসে, কারণ এই সময় তাদের একসাথে লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল। নাইমা সেখানে গেলে ফিরোজ তাকে নিয়ে খেতে চলে যায়। সেখানে গিয়ে নাইমা ফিরোজকে বলতে থাকে যে সীমা তো তার এক্স গার্লফ্রেন্ড ছিল, তাই সে যেন সীমার থেকে একটু দূরে দূরেই থাকে, কারণ আগের কোনো ফিলিংস যদি মনের মধ্যে থেকে যায় তাহলে তো সমস্যা। তাকে এতটা পজিটিভ হতে দেখে ফিরোজ অনেক খুশি হয় আর তাকে বলতে থাকে যে তার এমন স্বভাব তার কাছে খুবই ভালো লাগছে। যাক, তো তারা তখন চিকেন নুডলস খাচ্ছিল। এটা খেতে খেতে নাইমার মাথায় একটা প্ল্যান আসে।
সে ফিরোজকে বলতে থাকে যে তার মা এর থেকেও ভালো এবং সুস্বাদু চিকেন নুডলস বানায়। সে বর্তমানে একটি ছোট দোকানে চিকেন নুডলস সেল করে। তারা যদি তাকে একটা প্রপার রেস্টুরেন্ট খুলে দেয় তাহলে তো খুব ভালো হতো। নাইমা আরো বলতে থাকে যে তারা একসাথে ওমরা হজ করার জন্য যে টাকা জমাচ্ছে সেই টাকা থেকেই তার মাকে রেস্টুরেন্ট খুলে দিবে তারা। এই আইডিয়া তখন ফিরোজেরও অনেক পছন্দ হয়, তাই তারা সেই দিনই রহিমার সাথে এই ব্যাপারে কথা বলে। এই কথা শোনার পর রহিমা খুব একটা এক্সাইটমেন্ট দেখায় না, কিন্তু সে মনে মনে অনেক খুশি হয়। এরপর থেকে দেখা যায় ফিরোজ আর নাইমা তাদের কাজের পর সময় বের করে বেশ জোরে সোরে রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয়। কয়েকদিন অবিরাম কষ্ট করার পর রেস্টুরেন্টের সব কাজ শেষ হয় এবং রহিমাকে দিয়ে রেস্টুরেন্টের ওপেনিংও করানো হয়। রহিমার রান্না করা চিকেন নুডলস আসলে অনেক বেশি মজাদার ছিল, তাই রেস্টুরেন্ট খোলার সাথে সাথেই প্রত্যেকদিন সেখানে কাস্টমারদের ভিড় জমা হতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন নাইমা, ফিরোজ এবং রহিমা তাদের রেস্টুরেন্টে ছিল। নাইমার বাসায় কিছু কাজ ছিল, এর জন্য সে তার মাকে গিয়ে জানায় যে সে আজ একটু তাড়াতাড়ি বাসায় যাবে। এতে কি তার কোনো সমস্যা হবে? রহিমা জানায় না, কোনো সমস্যা নেই। এরপর নাইমা ফিরোজকে বলে সে যেন তাকে বাসায় এগিয়ে দিয়ে আসে। তারপর তার মায়ের কাজ শেষ হলে সে যেন তাকে পিক করে নিয়ে যায়। এই বলে সে রহিমার হাতে চুমু খেয়ে তাকে বিদায় জানিয়ে বাইরে যায়। এরপর ফিরোজ রহিমার কাছে আসে, কিন্তু সে যখন রহিমার হাতে চুমু খায় তখন রহিমা অদ্ভুত অনুভব করে। ফিরোজ নর্মালি তাকে বিদায় জানিয়ে সেখান থেকে নাইমাকে এগিয়ে দেওয়ার জন্য যায়, আর এর কিছুক্ষণ পরই সে চলে আসে রহিমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা বাইকে করে যখন আসছিল তখন রাস্তা উঁচু নিচু থাকার কারণে রহিমা এক পর্যায়ে ফিরোজকে হাত দিয়ে জড়িয়ে ধরে। এটা হলেও তখন রহিমার মধ্যে অদ্ভুত অনুভূতি দেখা দেয়। এরপরই তারা বাসায় চলে আসে। বাসায় আসার পরেই রহিমা ড্রয়ার থেকে একটা লিপস্টিক বের করে, যেটা কিনা তাকে ফিরোজ গিফট করেছিল। সে কখনো সেই লিপস্টিক খুলেও দেখেনি, কিন্তু আজ কেন যেন তার এই লিপস্টিক পরতে ইচ্ছে করছে। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লিপস্টিকটি পরে দেখে। তাকে দেখে তখন অনেক খুশি মনে হচ্ছিল। এর পরদিন দেখানো হয় রহিমা সেই লিপস্টিক পরেই তার রেস্টুরেন্টে যায়। তার ঠোঁটে সেই লিপস্টিক দেখে ফিরোজ বুঝতে পেরে যায় যে এটা তার দেওয়া। সে এটা ব্যবহার করেছে এই দেখে ফিরোজও খুশি হয় এবং রহিমাকে বলে যে তাকে অনেক সুন্দর লাগছে। সেদিন ফিরোজ তাদের রেস্টুরেন্টে তার অফিসের কলিগদের নিয়ে এসেছিল। তাদের মধ্যে সীমা উপস্থিত ছিল। সীমা তখন ফিরোজের সাথে ফ্লার্ট করতে থাকে। রহিমা এই ব্যাপারটা খেয়াল করে। এরপর রাতে দেখানো হয় নাইমা রহিমার দ্বারা আজকে সীমার ফিরোজের উপর লাইন মারার বিষয়টা জানতে পারে। তাই সে রাতে না ঘুমিয়ে ফিরোজের ফোন চেক করে। তখন সে দেখতে পায় সীমা মেসেজেও তার সাথে ফ্লার্ট করত, কিন্তু ফিরোজ তার কোনো উত্তরই দিত না। সে যখন চেক করছিল তখনই ফিরোজের ঘুম ভেঙে যায়। সে নাইমাকে বলতে থাকে যে সে কি তাকে সন্দেহ করছে। নাইমা বলে যে আজ তার মা তাকে রেস্টুরেন্টে হওয়া বিষয়টার কথা বলেছে, এর জন্য তার মনে একটু অশান্তি লাগছিল। তখন ফিরোজ তাকে বুঝিয়ে বলে যে তাদের মধ্যে যা ছিল তার সবকিছু সে অতীতেই ফেলে এসেছে। সীমার একটু লাইন মারার স্বভাব রয়েছে, কিন্তু সে তাকে সত্যি কথা বলছে যে তার সীমার প্রতি কোনো ফিলিংস নেই। এই বলে সে নাইমাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ফিরোজের ঘুম আসছিল না, তাই সে টিভি রুমে টিভি দেখতে যায়। সেখানে আগে থেকেই রহিমা টিভি দেখছিল। ফিরোজ তখন তার পাশে গিয়ে বসে এবং তাকে বলতে থাকে যে আজকের রেস্টুরেন্টের বিষয়টা রহিমার কাছে খারাপ লেগেছে, কিন্তু সে সত্যি কথা বলছে যে তার সাথে সীমার তেমন কোনোই সম্পর্ক নেই। সে আসলেই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। রহিমা তখন তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরদিন আমাদেরকে নাইমাকে দেখানো হয়। সে ফিরোজের অফিসের একজন এমপ্লয়ির সাথে দেখা করে। তার সাথে তার আগে থেকে পরিচয় ছিল, তাই সে তার কাছে জিজ্ঞেস করে যে ফিরোজের সাথে অফিসে সীমার সম্পর্কটা ঠিক কেমন, আর তাছাড়া ফিরোজ কি সীমাকে তাদের অফিসে চাকরি দিয়েছিল। লোকটি তখন তাকে হ্যাঁ জানায়, কিন্তু বলে যে ফিরোজ সীমার সাথে তেমনই আচরণ করে যেমনটা সে বাকি এমপ্লয়ীদের সাথে করে। এরপর রাতে দেখানো হয় ফিরোজ এখনো বাসায় আসে না, তাই নাইমা তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরই ফিরোজ বাসায় ফিরলে নাইমা তার সাথে ঠিক করে কথা বলে না। ফিরোজ তো বুঝতে পারে না যে তার কি হয়েছে। সে চুপচাপ গোসল করতে চলে যায়, কিন্তু গোসল করে বের হওয়ার সময় রহিমা ওয়াশরুমে ঢোকার জন্য যায়। তখন তাদের একে অপরের সাথে স্পর্শ হয়। ফিরোজ এরপর খাওয়া দাওয়া শেষ করে তার রুমে যায়, কিন্তু সেখানে আগে থেকে নাইমা তার উপর রেগে বসেছিল, কারণ একে তো সে এটা জানতে পেরেছে যে সীমাকে তার অফিসে ফিরোজই চাকরি দিয়েছিল, আর তার উপরে আছে বাসায় দেরি করে এসেছে। এই নিয়ে সে যখন ফিরোজকে বলে তখন ফিরোজ অনেক কষ্ট পায়। সে নাইমাকে বলতে থাকে তার আসার পথে তার বাইক নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য তাকে ঠেলে ঠেলে সেটা নিয়ে আসতে হয়, যার জন্য তার বাসায় আসতে দেরি হয়েছে। আর সে তার অফিসে শুধু সীমাকেই না
আরো অনেককে চাকরি দিয়েছে, তার মানে কি তার সবার সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে? নাইমা তখন তার কোনো কথাই শুনতে চায় না। ফিরোজ তখন কষ্ট পেয়ে সোফার রুমে গিয়ে শুয়ে পড়ে, আর সেখানে শুয়ে শুয়ে কাঁদতেও থাকে। তাকে এভাবে শুয়ে থাকতে দেখে সেখানে রহিমা আসে এবং তার কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। কয়েকবার জিজ্ঞেস করলে ফিরোজ তাকে বলে নাইমা একটা বিষয় নিয়ে তাকে ভুল বুঝছে, সে বুঝতে পারছে না যে কিভাবে সে নাইমাকে বুঝাবে। এই বলে ফিরোজ অনেক কাশি দিতে থাকে। তখন রহিমা তাকে কাশির ওষুধ এনে দেয়। ফিরোজ তখন রহিমাকে বলে যে তার কাছে কি ঘাড়ে লাগানোর জন্য কোনো বাম হবে, তার ঘাড়ে প্রচুর ব্যথা করছে। রহিমা প্রথমে ভাবে যে বাম লাগিয়ে দেওয়ার জন্য সে নাইমাকে ডেকে দিবে, কিন্তু তাদের যেহেতু ঝগড়া হয়েছে তাই রহিমা নিজেই বাম নিয়ে আসে। এরপর সে ফিরোজকে তার জামা খুলতে বলে, তার পিঠে বাম লাগিয়ে মাসাজ করে দেয়। সে যখন তার গায়ে মাসাজ করে দিচ্ছিল তখন ফিরোজ অন্যরকম শান্তি অনুভব করে। তাছাড়া তার মুখের কাছে যখন রহিমার হাত আসে তখন সে অনেক মুগ্ধ হয়ে তার হাতের ঘ্রাণ নিতে থাকে। পরক্ষণেই যখন রহিমা এটা খেয়াল করে দ্রুত তার হাত সরিয়ে নেয়, তখন ফিরোজও ইতস্তত বোধ করে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। দৃশ্য চলে যায় এর পর দিন। রহিমা তার রেস্টুরেন্টে একা ছিল। তখন বৃষ্টির মধ্যে ফিরোজ তার বাইক নিয়ে সেখানে দৌড়াতে দৌড়াতে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো বিষয় নিয়ে অনেক কষ্টে রয়েছে। তাই তখন রহিমা তাকে একটা টাওয়াল দেয় এবং তার কি হয়েছে সেটা জানতে চায়। ফিরোজ তখন তার হাত ধরে তাকে বলে যে নাইমা এখনো পর্যন্ত তাকে সন্দেহ করে যাচ্ছে, তার এটা একদমই ভালো লাগছে না। নাইমা তাকে একেবারেই বিশ্বাস করছে না। তখন রহিমা তাকে বুঝিয়ে বলে যে নাইমা একটু ছেলে মানুষই করে, কিন্তু সে ফিরোজকে বিশ্বাস করে। এ কথা শুনে ফিরোজ তার চোখের দিকে তাকায় আর তাকে বলে যে সে তাকে বিশ্বাস করে এটা জেনে তার অনেক ভালো লাগছে। তার এমন মেয়েদেরকেই পছন্দ যারা কিনা বুঝদার হয়। এই বলে সে রহিমার দিকে এগিয়ে আসতে থাকে। তাকে দেখে মনে হয় সে রহিমার কাছাকাছি যেতে যাচ্ছে। রহিমাও তখন তার চোখ বন্ধ করে নেয়, আর এর মাধ্যমেই অবিশ্বাস্য এবং অত্যন্ত জঘন্য একটি দৃশ্য আমরা দেখতে পাই। রহিমা তার একমাত্র মেয়ের হাজবেন্ডকে কিস করে বসে, আর ফিরোজ তার শাশুড়িকে। এর থেকে জঘন্য ব্যাপার আর কি বা হতে পারে। তারা যখন এমনটা করে তখন রহিমা হঠাৎ করেই সরে যায়। ফিরোজও কি করেছে তা বুঝতে পারে, তাই সে তৎক্ষণাৎ রহিমাকে কয়েকবার সরি বলে আর সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এরপর সে বাসায় এসেই নাইমার পায়ের কাছে লুটিয়ে পড়ে এবং তাকে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে তাকে একদমই সত্যি কথা বলছে, যে তার মনের মধ্যে সীমাকে নিয়ে কোনো রকম বাজে অনুভূতি নেই। যা ছিল তা অতীতে ছিল। সেটা মানছে যে আগে সে খুব একটা ভালো মানুষ ছিল না, কিন্তু নাইমার জন্য সে নিজেকে পরিবর্তন করেছে, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে। তাই সে যেন তাকে একটু বিশ্বাস করে। তাকে এত আহাজারি করতে দেখে নাইমার খুব কষ্ট হয়। সেও তখন তাকে ক্ষমা করে দেয় আর বলে যে এখন থেকে সে আর কখনো তাকে সন্দেহ করবে না, আর এরকম কোনো বিষয় নিয়ে তার কাছে প্রশ্নও করবে না। এরপর দিন সকালে দেখানো হয় নাইমা সকাল সকাল ফিরোজের চোখ বন্ধ করে তাকে বাইরে নিয়ে আসে। এরপর একটা নতুন বাইক কিনে তাকে সারপ্রাইজ দেয়। ফিরোজ তখন এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে নাইমাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে তার জন্য একটি সারপ্রাইজ রয়েছে, আর তা হলো তারা বালিতে হানিমুনের জন্য যাবে। এরপর তারা দুজন মিলে বালিতে চলে যায়। সেখানে গিয়ে দুজন কিছুদিন অনেক বেশি এনজয় করে, একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটায়। কিন্তু তার মাঝে একদিন দেখানো হয় ফিরোজ আর নাইমা মিলে একটা মলে শপিং করার জন্য গিয়েছিল। তখন ফিরোজ রহিমার হাতের থেকে যে লোশনের ঘ্রাণ আসে সেই লোশন খুঁজে স্মেল নিতে থাকে। তাকে দেখে তখন এই ঘ্রাণে অনেক বেশি মুগ্ধ মনে হচ্ছিল। অন্যদিকে আমাদেরকে রহিমাকে দেখানো হয় সে যখন সবার কাপড় চোপড় আয়রন করছিল, তখন দেখানো হয় সে ফিরোজের শার্টের থেকে ঘ্রাণ নিতে থাকে। বুঝুন কি বাজে অবস্থা এদের। নাইমার বাবা রফিক যেহেতু বাসায় কেউ নেই, এর জন্য এই কয়দিন রহিমার দেখাশোনা করার জন্য সেখানে ছিল। সে তখন রহিমাকে এমনটা করতে দেখে নেয়, কিন্তু কিছুই বলে না। এরপর আবারও ফিরোজ আর নাইমাকে দেখানো হয় নাইমা ফিরোজের সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটা নাইট গাউন পরে তার সামনে আসে। ফিরোজও তখন তাকে স্পর্শ করতে থাকে, কিন্তু প্রত্যেকবার সে নাইমার জায়গায় রহিমাকে কল্পনা করে। এমনটা করে সে নিজেই অনেক অবাক হয়ে যায়, আর এর জন্য সে নাইমার সাথে আর সময় কাটাতে পারে না। তার এমন আচরণ দেখে নাইমা একটু অবাকই হয়, কিন্তু পরক্ষণেই মনে করে যে হয়তো ফিরোজের শরীর ভালো লাগছে না, এই জন্য সে এমনটা করছে। এর পরদিন তারা দুজন মিলে বাসায় ফিরে আসে। তাদেরকে দেখে রফিক বলতে থাকে যে এখন তার ডিউটি শেষ হয়ে গেছে, সে এখন তার কাজে ফিরে যাবে। তখন তারা দুজন মিলে তাকে বিদায় জানায়। ফিরোজ তখন রফিকের ব্যাগ এগিয়ে দেওয়ার জন্য বাসার মধ্যে যায়, কিন্তু ভিতরে গিয়ে দেখে রহিমা তাকে এড়িয়ে চলছে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রহিমা তার সাথে কোনো কথাই বলে না। যাক, এরপর ফিরোজ রফিককে তার ব্যাগ এগিয়ে দেয়। তখন রফিক তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তার মেয়ে কিন্তু তার সব
সবচেয়ে আদরের, তাই সে যেন কখনো ভুলেও তার মেয়েকে কষ্ট না দেয়, সবসময় যেন তাকে দেখে রাখে, আগলে রাখে। ফিরোজ তখন তাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, সে সব সময় তাকে আগলে রাখবে। এরপর তারা দুজন মিলে তাকে এগিয়ে দেয়। পরবর্তীতে আমাদেরকে রহিমাকে দেখানো হয়। সে তার রেস্টুরেন্টে গিয়ে কাজ করছিল। দুপুরবেলায় সে রেস্টুরেন্ট 1 ঘন্টার জন্য বন্ধ রাখে। ঠিক তখনই ফিরোজ সেখানে আসে, কারণ সেই সময় রহিমা রেস্টুরেন্টে একদম একা থাকে। সে তখন রহিমার কাছে যায় এবং দরজাও লক করে দেয়। এরপর সে রহিমাকে বলতে থাকে যে সে তাকে এভাবে ইগনোর কেন করছে, আর এদিকে ফিরোজ তার থেকে দূরে কোনোভাবেই থাকতে পারছে না। সে তার এই ফিলিংসের কি করবে? তখন রহিমা তাকে বলে যে সে তার ছেলের মতো, সে যেন এসব কথা বলে তাকে অন্য কিছু না ভাবায়। কিন্তু ফিরোজ তখন তাকে টেনে নিয়ে ভেতরের একটা রুমে গিয়ে দরজা লক করে দেয়। এরপর তার কাছাকাছি আসে। রহিমাও এতে বারণ করে না। এই দুজনের মধ্যে শয়তান একেবারে ঢুকে গিয়েছিল, তাই তো তারা এই জঘন্য কাজে লিপ্ত হয়েছে। অন্যদিকে তখন দেখানো হয় সেই রেস্টুরেন্টে নাইমার ফুপুও কাজ করত। সে তখন রেস্টুরেন্টে ফিরে আসে, কিন্তু সেখানে কাউকে না দেখে রহিমাকে খুঁজতে থাকে। তাকে খুঁজতে খুঁজতে সে সেই রুমের কাছে চলে আসে। তখনই ভেতরে আওয়াজ শুনতে পেরে সে দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রহিমা বেরিয়ে আসে আর বলে যে ভেতরে ইঁদুর রয়েছে, এজন্য সে ভয় পাচ্ছিল। তখন ফিরোজ বুদ্ধি করে একটি ইঁদুর ধরে বাইরে বেরিয়ে আসে। এই যাত্রায় তারা ধরা পড়া থেকে বেঁচে যায়। কিন্তু এরপর রাতে দেখানো হয় পেছনের দরজা দিয়ে ফিরোজ রহিমার রুমে প্রবেশ করে এবং তাকে বলতে থাকে যে তাদের কথা এখনো শেষ হয়নি। সে তার থেকে কোনোভাবেই দূরে থাকতে পারছে না, আর সেটাও খুব ভালো করে জানে যে রহিমারও তার প্রতি একই ফিলিংস রয়েছে। রহিমা চেষ্টা করে তার অনুভূতিগুলো আটকে রাখার, কিন্তু সেও আর নিজেকে আটকে রাখতে পারে না। ফিরোজ যখন তার কাছে আসে তখন সেও তার কাছাকাছি যেতে থাকে। এর মধ্যেই তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বুঝুন কতটা নোংরা এই ব্যাপারটা। তখন পাশের রুমেই নাইমা ঘুমিয়েছিল। হঠাৎ করে তার মায়ের রুম থেকে আসা শব্দে তার ঘুম ভেঙে যায়। এজন্য সে রহিমার কিছু হলো নাকি তা চেক করতে চলে আসে। সে দরজা নক করে ভেতরে প্রবেশ করলে ততক্ষণে ফিরোজ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। রহিমা তখন নাইমাকে বলে যে তার একটু খারাপ লাগছিল, কিন্তু এখন সে ঠিক আছে, তাই সে যেন তার রুমে ফেরত যায়। নাইমাও তখন তাকে আর ডিস্টার্ব করে না, চুপচাপ সেখান থেকে চলে আসে। তখন ফিরোজকে দেখানো হয় সে নিজেকে গুছিয়ে নিয়ে সামনের দরজা দিয়ে ভেতরে আসে। এরপর নাইমার সাথে তার রুমে চলে যায়। এরপর থেকেই দেখা যায় ফিরোজ এবং রহিমার সম্পর্ক শুরু হয়ে যায়। তারা যখনই সুযোগ পেত বা নাইমা যখন বাসায় থাকতো না, তখনই তারা একে অপরের সাথে ইন্টিমেট হতো। কত বিশ্রী বিষয় এটা! মা তার নিজের মেয়েকে এভাবে ধোকা দিচ্ছে। আর তার থেকেও বেশি জঘন্য বিষয় হলো এটা যে রহিমা এই সবকিছু অনেক বেশি এনজয়ও করছিল। তারা তো খুব এনজয় করছিল, কিন্তু এইদিকে নাইমা ফিরোজের আচরণ খুব একটা বুঝতে পারছিল না। সে একদিন রেডি হয়ে ফিরোজের কাছে যায় এবং তাকে বলে যে তাদের এখন বাবু নেওয়ার চিন্তা করা উচিত। এই বলে সে যখন ফিরোজের কাছাকাছি যাবে তখন ফিরোজ তাকে বলে যে কাল সকালে তার দ্রুত ঘুম থেকে উঠতে হবে, তাই তারা পরে কোনো একদিন চেষ্টা করবে। ব্যাপারটা নাইমার খারাপ লাগলেও সে কিচ্ছু বলে না, নিজেকে মানিয়ে নেয়। এরকম ভাবে কয়দিন চলতে থাকে। তারপর একদিন দেখানো হয় ফিরোজ আর রহিমা নাইমার রুমের বেডেই একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। কিছুদিন যাবৎ নাইমার ফুপু ফিরোজের কার্যকলাপ ফলো করছিল। তার মনে হয় যে ফিরোজ অন্য কোনো মেয়ের সাথে হয়তো অবৈধ সম্পর্কে রয়েছে, কারণ কয়দিন ধরেই দুপুরবেলায় যখন নাইমা বাসায় না থাকতো তখন ফিরোজ বাসায় রেস্ট করার কথা বলে আসতো। এজন্য সে একদিন তার ছেলেকে নাইমাদের বাসায় নিয়ে আসে। এরপর একটা সিঁড়ি দিয়ে তার ছেলেকে ফিরোজের রুমে অন্য কোনো মেয়ে আছে নাকি তা দেখার জন্য বলে। তার ছেলে তখন জানালা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু কিচ্ছু দেখতে পায় না। তবে তার কানে কোনো মেয়ের শব্দ ভেসে আসে। নাইমার ফুপু তখন তাকে তাড়াতাড়ি করে রেকর্ড করে নিতে বলে। ছেলেটিও রেকর্ড করে, কিন্তু তখন দেখানো হয় রহিমা সেখানে চলে আসে। তাকে দেখে ছেলেটি ঘাবড়ে যায় আর ভুলে তার ফোন পানিতে ফেলে দেয়। রহিমা সেখানে আসলে ফুপু তাকে বলতে থাকে যে সে ফিরোজের রুম থেকে একটা মেয়ের শব্দ পেয়েছে। তার মানে রহিমাই এতক্ষণ ফিরোজের সাথে ছিল, কিন্তু সে তখন এমন ভাব করতে থাকে যেন সে কিছুই জানে না। যাক তো, ফুপু তখন রহিমাকে নিয়েই ফিরোজের রুমে যায়। তখন দেখা যায় ফিরোজ সেখানে ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করতে থাকে। ফুপু তো সেখানে পুরো রুম সার্চ করতে শুরু করে, কিন্তু সেখানে কিচ্ছু না পেলে তারা পুরো বাসা সার্চ করে। এরপর বলতে থাকে যে তারা স্পষ্ট শুনেছে ফিরোজের রুমে একটি মেয়ে ছিল, কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় তারা ফিরোজকে সরি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ফুপুর মধ্যে সন্দেহ তখনও কমেনি। সে তার ছেলেকে বলতে থাকে যে তারা মেয়ের শব্দ শুনেছে, এটা তো কনফার্ম। তখন তার ছেলে তাকে বলে যে কোনো প্রমাণ ছাড়া তারা নাইমাকে এ ব্যাপারে জানাবে না। তাছাড়া তার ফোন যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই সে এটা ঠিক করার পরে তারপর দেখবে যে এই বিষয়ে কি করা যায়।
এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদেরকে দেখানো হয় নাইমা বাসায় ফিরলে ফিরোজ তাকে বলতে থাকে যে ফুপু আজ কি করেছে, সে তার উপর সন্দেহ করেছে আর তার রুমে ঢুকে যেসব কিছু করেছে তা নিয়ে সে মজার ছলে বলতে থাকে। নাইমাও তখন এই বিষয়টা নিয়ে মজা করতে থাকে, কিন্তু তখন হঠাৎ করেই তার মনে একটু কু ডেকে ওঠে। তবে এই বিষয়টাকে সে ইগনোর করে আর ফিরোজের জন্য খাবার রেডি করতে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় নাইমা এখন অন্য একটি ভালো স্কুলে জয়েন করেছে। সেখানে সে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল, তখনই তার কাছে তার বাবার কল আসে। তার বাবা নাইমার সমবয়সী একটি মেয়ের মৃত্যুর খবর শুনে নাইমাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে, তাই সে তাকে কল করে তার আর ফিরোজের খোঁজ খবর নেয়। এরপর দেখানো হয় নাইমা রহিমাকে নিয়ে তার আগের স্কুলে থাকা মেন্টরের সাথে দেখা করতে যায়। মেন্টর মহিলাটি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। সেখানে কথাবার্তা বলে তারা ফিরে আসছিল। সেই সময় নাইমা রহিমাকে বলতে থাকে যে তার কি মনে হয় যে ফিরোজ তার থেকে কিছু লুকাচ্ছে, কারণ কয়েকদিন ধরে তার কাছে এমনটা মনে হচ্ছে, কিন্তু সে খুব একটা বুঝে উঠতে পারছে না। তখন এই কথা শুনে রহিমা তাকে বলতে থাকে যে কথা সে তাকে কেন বলছে, আর তাছাড়া বিয়ে করার আগেই তো সে তাকে বলেছিল যে তার কাছে ফিরোজ ছেলেটাকে ভালো লাগেনি। মায়ের কাছ থেকে এমন কথা শুনে নাইমা আর কিছুই বলে না। সেখান থেকে সে একাই সীমার সাথে দেখা করার জন্য যায়। তার কাছে সে শান্তভাবেই জিজ্ঞেস করে যে ফিরোজের সাথে তার কি এখনো কোনো সম্পর্ক রয়েছে। তখন সীমা তাকে বলতে থাকে যে সে ফিরোজের সাথে ফ্লার্ট করেছে, তার সাথে আবারও তাদের রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করেছে। এই কথা সে মানছে, কিন্তু ফিরোজ কখনোই তাকে পাত্তা দেয়নি। সে তারও সবসময় কাজের মাঝে নাইমার কথাই বলতে থাকে, আর ফিরোজের সব সময়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং, তারপর একটু শান্ত নেচারের, যেমন একজন মা হয়ে থাকে আর কি, এমন মেয়েই পছন্দ। আর সে যখন নাইমাকে দেখে তখন তার মনে হয় যে ফিরোজ শেষ পর্যন্ত তার পছন্দের মেয়েকেই পেয়ে গেছে। তার এই কথা শুনে নাইমা অনেক বেশি খুশি হয়ে যায়। সেদিন আবার ছিল ফিরোজের জন্মদিন, এজন্য সে তাকে সারপ্রাইজ দিতে একটা কেক কিনে নেয় আর তাকে সারপ্রাইজ দিতে তার অফিসে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে ফিরোজ আধ ঘন্টা আগেই এখান থেকে বাসায় চলে গেছে। আর কোনো কিছু না ভেবে সে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তখন দেখানো হয় নাইমার ফুপু তাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তখন তার মনে হয় যে তার আবারও একটু ফিরোজের দিকে নজর রাখা উচিত, তাই সে লুকিয়ে লুকিয়ে ফিরোজের জানালার সাথে মই লাগিয়ে ভেতরে কিছু হচ্ছে নাকি সেটা দেখার চেষ্টা করে। কিন্তু এরপর সে যা দেখে তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে ফিরোজ আর রহিমাকে একসাথে অপ্রীতিকর আর ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে তো সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার এতটাই ঘৃণা লাগতে থাকে যে এসব দেখে তার বমি চলে আসে। সে তখন আশেপাশের সব লোককে সেখানে জড়ো করে। সবাই তখন অনেক বেশি ক্ষেপে যায়। সবাই মিলে তখন বাসার সামনে জড়ো হয়, দরজায় একভাবে ধাক্কাতে থাকে এবং তাদের মতো জঘন্য অমানুষ দুটোকে গালাগাল করে বাইরে বেরিয়ে আসতে বলে। এরই মধ্যে সেখানে নাইমা এসে পৌঁছায়। সে যখন তার বাসার সামনে এসব দেখে তখন সে স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। কোনোভাবে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, আর এরপর যখন নাইমা তার চোখের সামনে তার মাকে এবং হাজবেন্ডকে নগ্ন অবস্থায় দেখে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এখানে কি হয়েছে। মুহূর্তের মধ্যেই সে কান্নায় ভেঙে পড়ে। সে যে কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এক মুহূর্তের মধ্যে তার যেন পুরো দুনিয়াটাই ওলট পালট হয়ে গিয়েছিল। সে তখন চিৎকার করে তাদের কাছে এটাই জিজ্ঞাসা করে যে এমনটা তারা তার সাথে কেন করলো আর এটা তারা কিভাবে করতে পারলো। নাইমা ঘৃণায় আর একটু সময়ও সেখানে থাকতে পারছিল না, তাই সে সেখান থেকে দৌড়ে রাস্তায় চলে যায়। এরপর সেখানে বসেই কাঁদতে থাকে। তারপর আমাদেরকে দেখানো হয় ফুপু নাইমাকে তার বাসায় নিয়ে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। নাইমা তখন একেবারেই অসুস্থ হয়ে পড়ে। তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। সে কোনোভাবেই এই ধোঁকা সহ্য করতে পারছিল না। এর মধ্যেই দেখানো হয় ফিরোজ তার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু ফুপু তাকে প্রত্যেকবার গালাগাল করে সেখান থেকে বের করে দিত। এরপর দেখানো হয় রফিক সবটা জানতে পেরে যায়, তাই সে দ্রুত নাইমার সাথে দেখা করার জন্য চলে আসে। সেও এসবের কিছুই মানতে পারছিল না। তার উপরে তার মেয়ের এমন অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। নাইমা তখন তার কাছে একটাই প্রশ্ন করে যে তার মা তার সাথে কিভাবে এমনটা করতে পারলো। এই উত্তর তো তাদের কারোরই জানা ছিল না। মানুষের মধ্যে যখন শয়তান ঢুকে যায় তখন আসলেই তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না।
এরপরই দেখানো হয় রফিক সেই ঘৃণিত মহিলা রহিমার সাথে দেখা করতে যায় এবং তাকে দেখে তো তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সে তাকে বলে যে কত বিশ্রী মা সে, নিজের মেয়ের জামাইয়ের সাথে এমনটা করতে তার কি একবারও বাদলো না। সে রহিমাকে আরো অনেক আজে বাজে কথা বলতে থাকে যেটা কিনা সে ডিজার্ভ করে, কিন্তু দেখা যায় রহিমা উল্টে তাকে জবাব দিতে থাকে। সে তাকে বলতে থাকে যে 17 বছর বয়সে তার বাবা মা তাকে তার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। এরপর সে বাচ্চা নিতে চাচ্ছিল না, তারপরেও রফিকের বাবা মায়ের জন্য তাকে সন্তান কনসিভ করতে হয়। সে কখনোই নাইমাকে চায়নি। নাইমা হওয়ার পর থেকে সেই 4 দেয়ালের মধ্যেই বন্দী হয়ে যায়। তার পুরো জীবন দিয়ে তাকে শুধু রফিকের আর তার মেয়ের খেয়াল রাখতে হয়, তার নিজের জীবন বলে কিছুই ছিল না। এসব কথা শুনে তখন নাইমাও সেখানে চলে আসে। এরপর তার মাকে বলে যে সে তাকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসেছে, কখনো তাকে কষ্ট দেওয়ার মতো কিছুই করেনি। আর এখন এসে সে কিনা এটা জানতে পারলো যে তার নিজের মা কখনো তাকে সন্তান হিসেবে মেনেই নেয়নি, তাকে নিজের বোঝা মনে করেছে। এইটা বলে সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। একজন সন্তানের জন্য তার মায়ের এমন ব্যবহার অনেক বেশি পীড়াদায়ক। রহিমাও দেখা যায় তখন তাকে আর কোনো জবাবই দিতে পারে না। এদিকে রফিক তখন এই জঘন্য মহিলাটিকে তালাক দিয়ে সেখান থেকে তার মেয়েকে নিয়ে জাকার্তা চলে আসে। সেখানে কিছুদিন নাইমা তার বাবার সাথে থাকে। তারা দুজনই এই ঘটনায় অনেক বেশি কষ্ট পাচ্ছিল। প্রতিনিয়ত তারা এই ঘটনার কথা মনে করে আর কান্না করতে থাকে। এদিকে দেখানো হয় রহিমা আর ফিরোজের এই কুকর্মের কথা সব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার জন্য সবাই তাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়। সাধারণ জনগণ রহিমার রেস্টুরেন্ট ভেঙে চুরে ফেলে আর ফিরোজকে অপমান করে তার চাকরি থেকেও বের করে দেওয়া হয়। এবার দেখানো হয় কিছুদিন পরে নাইমা তার সেই আগের স্কুলের মেন্টরের সাথে দেখা করে, তাকে সমস্ত কিছু খুলে বলে। এসব কিছু শুনে মেন্টর তাকে বলে যে তার মা তার সাথে অনেক খারাপ করেছে, কিন্তু ক্ষমা করা মহৎ গুণ। তার মা একদমই একা হয়ে গেছে, আর তাছাড়া সে তো তাকে 9 মাস তার পেটে ধরেছে, তাই সে যেন ধীরে ধীরে তার মাকে ক্ষমা করে দেয়। তার এই কথা শুনে নাইমাও তার মার কাছে যায় এবং তার খেয়ালও রাখতে শুরু করে, কিন্তু এরপরই সে জানতে পারে যে তার মা প্রেগন্যান্ট। আর তাছাড়া এর মধ্যে সে একদিন কাজ থেকে ফিরে আসার পর বাইরে ফিরোজের বাইক পার্ক করে রাখা দেখতে পায়। এটা দেখে তো সে একদমই ভেঙে পড়ে। তাড়াতাড়ি করে সে ভেতরে যায় আর গিয়ে দেখে রহিমা আর ফিরোজ আবারও ইন্টিমেট হয়েছে। আসলে এদের কোনো লজ্জাই নেই। তাছাড়া ফিরোজ তার কিনে দেওয়া বাইকের কাগজপত্র নিয়ে সেখান থেকে পালানোরও চেষ্টা করছিল। এটা দেখে তো সে ফিরোজকে থামানোর চেষ্টা করতে থাকে আর তাকে বলে যে একে সে তাকে ধোঁকা দিয়েছে আর এখন সে তার বাইকও চুরি করে নিয়ে যাচ্ছে। ফিরোজ এতটা বেশি নিচ্ছিল যে সে তখন নাইমাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। নাইমা এই সবকিছু একদমই মেনে নিতে পারছিল না। সে ভেবেছিল যে তার মাকে সে ক্ষমা করে দিবে, কিন্তু তার মা তো একদমই ক্ষমা ডিজার্ভ করে না। সে তখন বাসায় ঢুকে সবকিছু ভাঙচুর করে। এরপর সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে বৃষ্টির মধ্যে কান্না করতে থাকে। পথে তার বাবা তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তার কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। নাইমা তাকে জানায় তার মা আবারও ফিরোজের সাথে ইন্টিমেট হয়েছে। এই কথা শুনে তখন রফিক সাথে সাথে হার্ট অ্যাটাক করে। নাইমা তখন কোনোভাবে তাকে হসপিটালে নিয়ে আসে। এরপর দেখা যায় রফিকের পাশে বসে সে কান্না করতে থাকে। অনেকক্ষণ পর রফিকের জ্ঞান ফিরলে তখন সে কিছুটা স্বস্তি পায়। এরপরই দেখানো হয় সেই মেন্টর আবারও নাইমার সাথে দেখা করতে আসে এবং এবারের ঘটনা শুনে সে তাকে বলে যে নাইমার সাথে অনেক খারাপ হয়েছে, তার মায়ের এবং হাজবেন্ডের বিরুদ্ধে এবার আইনগত অ্যাকশন নিতে হবে আর এক্ষেত্রে সে তাকে সম্পূর্ণ সাপোর্ট করবে। তার এই কথা শুনে নাইমা রহিমা এবং ফিরোজের নামে তাকে ধোঁকা দেওয়ার কেস করে দেয়। তাদেরকে যখন আদালতে তোলা হয় তখনও পর্যন্ত এই নির্লজ্জ দুজনের লজ্জা হচ্ছিল না। তারা নিজেরা একটুও নত না হয়ে আরো নাইমাকে অভিশাপ দিয়ে বলতে থাকে যে সে খুবই খারাপ একটি মেয়ে। যে মেয়ে তার স্বামী এবং মাকে আদালতে তোলে সে মেয়ে কখনোই ভালো হতে পারে না। নাইমা তাদের কথা শুনে তখন আরো বেশি কষ্ট পায় আর তখন সে তার মায়ের কাছে গিয়ে তাকে বলে যে সে যতই তার সাথে খারাপ করে থাকুক না কেন সে সবসময় তাকে তার মা হিসেবে মেনে যাবে এবং তাকে ভালোবেসে যাবে। এই বলেই সে কাঁদতে থাকে। এরপরই দেখানো হয় বিচারক তাদের দুজনকে কঠিন শাস্তি দেয়। তাদেরকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর একদিন দেখানো হয় নাইমা তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন সে তার মাকে তার উমরা হজ করার জন্য জমানো টাকাগুলো দেয় আর বলে যে শেষবারের মতো সে তার সাথে দেখা করতে এসেছে আর শেষবারের মতোই তাকে মা হিসেবে সেই টাকাটা দিয়ে সাহায্য করছে।
কিন্তু তার আফসোস এইটাই যে এখনো পর্যন্ত সেইটা জানতে পারলো না যে রহিমা তার নিজের মা হয়ে কিভাবে তার সাথে এমনটা করলো। এই বলে সে তখন উঠে চলে যেতে থাকে। সেই সময় রহিমা তাকে বলে যে সে নিজেও জানে না যে সে কেন এমনটা করেছে। ছোটবেলা থেকে সেও তাকে ভালোবাসার অনেক চেষ্টা করেছে, কিন্তু কখনো পারেনি। নাইমা এই কথা শুনে আর কোনো কিছু না বলে নিজেকে শক্ত করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর নিজের মধ্যেই বলতে থাকে যে সে জানে তার নিজের মা তাকে কখনো ভালোবাসেনি, কিন্তু এখনো তার মনের মধ্যে তার মায়ের জন্য ভালোবাসা রয়েছে এবং সম্মান রয়েছে। তাছাড়া এই ঘটনার মাধ্যমে সে এটাও বুঝতে পেরেছে যে কষ্ট করে পেটে রাখলেই সবাই মা হতে পারে না। তাই সে এখন থেকে নিজের মধ্যেই প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে সে যখন মা হবে তখন সে কোনোভাবেই তার বাচ্চাকে এমনটা ফিল করতে দেবে না যেটা কিনা সে নিজে ফিল করেছে। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্প থেকে আসলে এটাই প্রমাণিত হয় যে জন্ম দিলেই মা হওয়া যায় না, আর একটা বাচ্চা কখনোই তো নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসে না। তাই কোনো মা বাবার উচিত না নিজেদের সুখের জন্য সন্তানের উপর অবিচার করা। আর সব কথার বড় কথা হলো, পাপ করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে, যেই শাস্তি শেষমেশ রহিমা এবং ফিরোজ দুজনেই পেয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।